এখানে গত ক্লাসে যেটা আমি দেখাচ্ছিলাম সেটা ওই প্র্যাকটিক্যাল খাতা লেখা লাগবে না, তবে আজকে আমি যেটা দেখাবো সেটা কিন্তু খাতায় লেখা লাগবে। এটার ছবি আমি তোমাদেরকে দিয়ে দেবো, এখান থেকে তোমরা লিখবে। এই এই এক্সাম্পলটা নেওয়া হয়েছে তোমাদের কাছে যে সবার কাছে যে বইটা আছে, অর্থাৎ এই যে উচ্চতর গণিতের যে প্রথম পত্র বই, এই বইটা থেকে এক্সাম্পলটা নেওয়া হয়েছে। সব জায়গাতে একই রকম ভাবে লিখতে হয়, তবে আমি এক্সাম্পলটা আসলে এই বইটা থেকে নিয়েছি। এই বইটা থেকে এই পেজ নম্বরটা তোমাদেরকে আমি বলতেছি। এর পেজ নম্বরটা হচ্ছে, কারণ অন্যান্য বই দেখলাম যে অনেক ভুল থাকতেছে, সেদিনকে দেখলাম একটা ভুল আছে, আর সেই জন্য আমি এখান থেকে এক্সাম্পলটা নিলাম। সেটা হচ্ছে 108 পেজ। দেখো, 108 পেজের যে সমস্যাটা আছে, এই সমস্যাটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো। তোমাদের কাছে যাদের উচ্চতর গণিত প্রথম পত্র বইটা আছে এসইউ আহমেদের, সেই বইটার 108 পেজে যেই প্রশ্নটা আছে, সমস্যা 4, এটা আজকে আমি দেখাবো। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন দেখো, এখানে যে প্রশ্নটা বলা হচ্ছে এই জায়গাটায়, যে x-2y+1 = সরলরেখার সাপেক্ষে এই সরলরেখার বা এই রেখাংশের প্রতিচ্ছবি নির্ণয় করতে হবে। গত ক্লাসে তোমাদেরকে আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে যে একটা সরলরেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিচ্ছবি নির্ণয়। তোমাদের খেয়াল আছে কিনা জানি না, গত ক্লাসে আমি যেটা দেখালাম যে একটা সরলরেখা দেওয়া থাকবে, সেই সরলরেখাটার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিচ্ছবি কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখাইছিলাম। যে যে লম্ব রেখা আঁকতে হয়, ওখান থেকে আমরা বের করতে হয়। তো এই ক্ষেত্রে এখানে আবার বিন্দু না, এখানে আছে কি একটা সরলরেখার সাপেক্ষে আরেকটা রেখাংশের প্রতিচ্ছবি নির্ণয় করব। বুঝতে পারছো বিষয়টা? আর এটাই আছে আমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখতে হবে কিন্তু এটা। ওকে, এখন বিষয়টা হচ্ছে তোমরা যখন এটাকে আমরা যখন প্রতিচ্ছবি নির্ণয় করতে চাইছিলাম, তখন আমরা প্রথমে কি করে নিয়েছিলাম, যে সকল ইকুয়েশন গুলো দেওয়া আছে, মানে সমীকরণ গুলো দেওয়া আছে, সেগুলোকে আমরা ওই সেই x/a+y/b আকৃতি করে নিতাম। মনে আছে হয়তো তোমাদের? আমরা কিন্তু যতগুলো ইকুয়েশন তৈরি করছি, এইটা নিয়ে কাজ করছি, সবগুলোতে কিন্তু আমরা এটা নিয়ে, ওয়ালাইকুম আসসালাম, আমরা কিন্তু চেষ্টা করছি যে x/a+y/b = 1 এই আকৃতি করার জন্য। কারণ একটা ইকুয়েশনটাকে যদি এরকম আকৃতি করতে পারি সহজেই, এখান থেকে আমি ওই ইকুয়েশনটা সরলরেখা কেমন হবে সেটা কিন্তু আঁকতে পারবো গ্রাফ পেপারে। তাহলে কি আমাদের যে প্রথম ইকুয়েশনটা দেওয়া, দেখো যে এই সরলরেখার সাপেক্ষে এত এর মানে এত রেখাংশের প্রতিচ্ছবি নির্ণয় করব। তো প্রথমে আমরা যেটা করব সেটাকে এই যে ইকুয়েশনটা দেয়া আছে বা সরলরেখাটা দেয়া আছে, এটাকে আমরা এই আকৃতি করব, এরকম আকৃতি। তাহলে দেখো, আমরা যদি ওই আকৃতি করতে চাই তাহলে আমরা এখন কি করি, যে আমরা সমাধান করতেছি। আগে দেওয়া আছে, আমি এই কাজটুকু করে নিই। দেওয়া আছে কেমন দেখো, x-2y+1 = 0। তো যদি ওইরকম আকৃতি করতে চাই x/a+y/b = 1, তাহলে আমাদের করতে হবে কি, এই ওয়ানটাকে ওই পারে পার করতে হবে। তাহলে ওয়ানটাকে যদি ওই পারে পার করি তাহলে কি হচ্ছে দেখো, তাহলে x-2y-1। তো আমাদের আবার দেখো, এখানে তোমাদের গত ক্লাসে আমি বলছি, যেহেতু এখানে 1 থাকা লাগবে, তার মানে কি সবাইকে 1 দ্বারা -1 দ্বারা ভাগ করতে হবে, কারণ -1 দ্বারা ভাগ করলেই এখানে 1 আসবে। তাহলে এখন যদি -1 দ্বারা ভাগ করি তাহলে x/-1, তাহলে এখানে প্লাস হয়ে যাবে 2y/1 = 1। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? x/-1 প্লাস 2y/1 = 1 হবে, কারণ আমি -1 দ্বারা উভয়কে ভাগ করছি। তো এখন এটাকে যদি আরো একটু সাজাই, তাহলে x/-1 প্লাস y/2 = 1। এটা আমাদের যেটা আসলো, এটা হচ্ছে কি x/a+y/b = 1। মানে আমি যে ইকুয়েশনটা আমাদের এখানে দেয়া ছিল সেটাকে আমি কিন্তু এরকম করে নিলাম। বিষয়টা কি বুঝতে পারছো? আমাদের ইকুয়েশন যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা এরকম আকৃতি করে নিব, সেটা আমরা করলাম। এই পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে? নো স্যার। ওকে, তাহলে এখন আমাদের পরবর্তী ইকুয়েশনটা নিয়ে আমরা কাজ করব। এইটা তখন কিন্তু গত ক্লাসে কিন্তু আমি একটা ইকুয়েশন নিয়ে কাজ করছিলাম, একটা বিন্দু দেওয়া ছিল, বাট এখানে কিন্তু দুইটা ইকুয়েশন, একটা মানে এই সরলরেখার সাপেক্ষে এই রেখাংশের প্রতিচ্ছবি আমরা নির্ণয় করব এই সরলরেখার সাপেক্ষে। তাই এই সরলরেখা থেকে যেটা দেওয়া ছিল সেটা নিয়ে আমি কাজ করে নিলাম এরকম, এবং এখন আমরা এটা নিয়ে কাজ করব। এটা আবার আবার দেখো, ওইটা নিয়ে যদি কাজ করি 2x + 3y - 6 = 0, তাহলে এখন যদি আমি এটাকে
যেহেতু 1 বানাতে হবে x বাই ওটা করতে হবে, তার মানে আমাদের কাজ করা লাগবে যে এই 6টা ওই পার করতে হবে। তো 6টা ওই পার করলে 2x প্লাস 3y ইকুয়াল টু 6, 6 দিয়ে ভাগ করে দিলে একবারে যদি আমরা করি x বাই 3, আমি একবারে করলাম এটা, y বাই 2 ইকুয়াল টু 1। দেখো বুঝতে পারো কিনা। তো এখন দেখো এর এর সাপেক্ষে, দেখো এইটার সাপেক্ষে এইটার কিন্তু আমরা প্রতিচ্ছবি নির্ণয় করব এই রেখার সাপেক্ষে। যেমন এর আগে একটা সরলরেখার সাপেক্ষে একটা বিন্দুর প্রতিচ্ছবি নির্ণয় করছিলাম, একটা বিন্দু দেওয়া ছিল আগেকার ক্লাসে। এখানে তাই না, প্রসেসটা সব একই রকম। একটা সরলরেখার সাপেক্ষে আর একটা রেখাংশের প্রতিচ্ছবি আমরা নির্ণয় করব, আর একটা প্রতিচ্ছবি নির্ণয় করবো, এটার প্রতিচ্ছবি নির্ণয় করবো। তো এখন আমাদের যেহেতু x বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 এটা হয়ে গেল, এটাও হয়ে গেল। এখন আমরা করব কি, গ্রাফ পেপারে এইগুলো বসাবো, এগুলো আমরা বসাবো। তো আমি তোমাদেরকে একটা স্কেল ধরে নিই। স্কেলটা বলতেছি এভাবে যে এক্স ও ওয়াই অক্ষ বরাবর, এখানে একটু লিখে নিচ্ছি, এক্স ও ওয়াই অন্য জায়গায় লিখলাম না, এখানে লিখে দিলাম এক্স ও ওয়াই অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান 1 একক, 5 বর্গ ঘর সমান হচ্ছে 1 একক। আমি এটা নিয়ে কাজ করব। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কি বললাম যে প্রথমে যে ইকুয়েশন দুটো দেওয়া ছিল সেই দুটো ইকুয়েশনটাকে আমরা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকৃতি করে নিলাম গত ক্লাসের মতোই। করার পরে এখন স্কেলটা নির্ধারণ করলাম। কি নির্ধারণ করলাম দেখো, x ও y অক্ষ বরাবর 5 বর্গ ঘর সমান 1 একক, এটা নিলাম। তার মানে আমাদের 1 একক সমান হচ্ছে 5 ঘর হবে। তাহলে আমরা যদি 3 একক মানে কি হবে, 3 5 15 ঘর। কথা কি বুঝতে পারছো বিষয়টা? আবার 2 একক মানে কি 10 ঘর। কথা ক্লিয়ার, বুঝেছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি এগুলো কি আমরা গ্রাফ পেপার বসাতে পারবো না? এখন আমরা গ্রাফ পেপার এটা বসাবো। দেখো গ্রাফ পেপার যদি আমরা বসাতে চাই, এই যে আমি একটা গ্রাফ পেপার নিয়েছি, আগে থেকে আমি একটু লিখে নিয়েছি, মানে ওয়াই ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম, এগুলো সব আমরা বসে লিখে নিয়েছি। এখন বিষয়টা আমি একটু এখানে একটু জুম করব, কারণ দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারবে। এখানে দেখো প্রথম ইকুয়েশনটা যদি আমি বসাতে চাই, এখানে আছে -1 আছে, তাহলে এক্স অক্ষ বরাবর 5 ঘর নেবো না বলো? কারণ কি 5 বড় ঘর সমান 1 একক ধরছি, তাহলে এখানে আছে -1 যেহেতু আছে, তার মানে এক্স অক্ষ বরাবর 5 ঘর নেব। তাহলে এক্স অক্ষ বরাবর যদি 5 ঘর নিই আমি, তাহলে মাইনাসে দিয়ে রেখে নিতে হবে। তাহলে বলো তো দেখি, তাহলে এটা হবে না বলো? এই যে এটা হবে তো নাকি? এই পয়েন্টটা হবে, যদিও মানে স্পষ্ট দেখা যাবে না, মানে একদম এক্স্যাক্টলি যদি দেখাতে চাই এটা জুম করা লাগবে। জুম করি আমি একটু, দেখো আমি একটা জুম করছি, জুম করে আমি একটা পয়েন্ট এই যে এটা নিলাম, এই যে এটা নিয়ে নিলাম। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এটা নিয়ে নিলাম। এরপর দেখো এদিকে বলো। জি স্যার। হ্যাঁ, এবার দেখো ওয়াই অক্ষ বরাবর হাফ ছিল এখানে, তাহলে হাফ মানে কত হবে? তাহলে 2.5 ঘর হবে না বলো? যদি 5 বর্গ ঘর সমান 1 একক হয়, তাহলে হাফ একক সমান তাহলে কত হবে আমাদের? 2.5 ঘর হবে। তার মানে ওয়াই অক্ষ বরাবর কত নিব? আমি 2.5 ঘর নিব। দেখো আমি যেহেতু জুম করছি অনেক বড় দেখা হচ্ছে, তাহলে আমাদের এখান থেকে 2.5 ঘর নিব, মানে 1 2 এই যে 2.5। দেখো বিষয়টা কি, সরি কোথায় বসালাম, ভুল বসাচ্ছি কেন, 1 2 2.5, দেখো বুঝো নাকি? এই যে এটা হবে না বলো? এটা বসাই দিলাম। তোমরা কি দেখতে পারতেছো? নো স্যার। জি স্যার। দেখতে পারতেছো না তো, জুম বেশি করা হয়ে গেছে, জুম করা থাকার কারণে আসলে যেখানে লিখতেছি অন্য জায়গায় হয়ে যাচ্ছে। এই যে এখানে পয়েন্ট বসেছে একটা, এখানে একটা পয়েন্ট বসেছি, আর এখানে একটা পয়েন্ট বসেছি, মানে জুমটা অনেক বড় হয়ে গেছে তোমাদের জাস্ট দেখানোর জন্য। তাহলে আমাদের করবো কি, এখন দুইটা বিন্দু যদি বসানো হয়ে গেছে, তাহলে আমরা করবো কি এখন, এই যে যুক্ত করব, এরকম করে আমরা যুক্ত করব। কথা কি বুঝতে পারলা? এগুলো তো গত ক্লাসে আমি দেখাইছি। এই যে এরকম করে যুক্ত করলাম, যুক্ত করে তাহলে একটা ইকুয়েশন পাইলাম বা একটা রেখা পাইলাম, একটা রেখা পাইলাম। সেই রেখাটা কোনটা বলো? সেই রেখাটা আমাদের যে এই রেখাটা, এই যে এই রেখাটা, সেটা এটা। এখন আমরা করব কি, যে দ্বিতীয় রেখাটা আছে, রেখাংশটা আছে, এই যে এটা আমরা বসাবো। এটা যদি বসাই তাহলে দেখো এক্স অক্ষ বরাবর যেহেতু 3 একক আছে, তার মানে 3 5 15 ঘর নিতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর আমরা 10 ঘর নিব। এটা তো বুঝতে পারছো, স্কেল যেহেতু নির্ধারণ করছি 5 12 ঘর সমান 1 একক, তাহলে তো ক্লিয়ার বুঝছো, এটা 15 ঘর আর এটা হচ্ছে 10 ঘর। তাহলে 15 ঘর যদি আমি নিই, দেখো আমি একটু করি, হ্যাঁ 15 ঘর।
15 ঘর কোন পর্যন্ত হবে? যে 5 5 10 এই যে 15, তাহলে এটা হবে x অক্ষ বরাবর, ঠিক না? এটা হবে x অক্ষ বরাবর, আর y অক্ষ বরাবর কত হবে? 10 ঘর। তার মানে 5 10, দেখো বুঝতে পারছো কিনা, এটা হচ্ছে 10 ঘর হবে। বুঝেছো এই পর্যন্ত? তাহলে এখন আমরা করবো কি, এটা যুক্ত করব। এই যে এইটা আমরা হচ্ছে যুক্ত করলাম। এই যে এখন আমি এখান থেকে এটা খুব মানে সতর্ক ভাবে যুক্ত করতে হবে, কিন্তু একটু ভুল হলে কিন্তু আর মিলবে না। আমি অনেকবার চেষ্টা করে দেখছি, দেখা যাচ্ছে যে একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আর মিলতে চায় না, মানে পুরো এক্সাক্ট ওই বিন্দুতে আসতে চায় না। গত ক্লাসে আমি দেখাইছি তোমাদেরকে। দেখো এই ইকুয়েশন গুলো তৈরি করা হয়ে গেছে। আমি যদি এখন এটার নাম 1 নম্বর ইকুয়েশন দিই, যদি আমি বলি এটাকে যদি 1 নম্বর ইকুয়েশন দিই, আর এটাকে যদি আমি 2 নম্বর ইকুয়েশন দিই, এটা সাপেক্ষে, দেখো আমি জুমটা আবার কমাতে হবে। দেখো এটার সাপেক্ষে কিন্তু এইটার প্রতিছবি নির্ণয় করব। তাহলে কার সাপেক্ষে করব? দেখো এই যে এই রেখাটা, এই রেখাটার নাম দিলাম আমি 1 নম্বর রেখা। এই রেখাটার সাপেক্ষে এই রেখাটার বা রেখাংশের আমরা কি করব? প্রতিছবি নির্ণয় করব, ঠিক আছে? তো গতদিনকে তোমাদেরকে আমি বলছিলাম যে যেটা করবে তার আগে আমি একটু কাজ করি, একটু লম্বা করে দিই, একটু কাজে লাগবে, একটু বেশি করে বর্ধিত করি। এই তোমরা কি এ পর্যন্ত বুঝেছো? এখানে কোনো প্রবলেম আছে যে দুইটা ইকুয়েশন তৈরি করলাম, মানে রেখা টানলাম, এখানে কোনো তোমাদের প্রবলেম আছে এ পর্যন্ত? No, ওকে। No, sir. এখন বিষয়টা হচ্ছে তোমাদেরকে আমি অনেকবারই দেখাইছি, ইলিয়াস স্যার অনেকবার দেখাইছেন যে আসলে প্রতিছবি বিষয়টা কি ছিল। মনে করো প্রতিছবিটা ছিল এই রেখার সাপেক্ষে, মনে করো যে এই রেখাটার মানে এর সাপেক্ষে এই রেখাটার প্রতিছবি নির্ণয় করব। তাহলে অর্থ হচ্ছে যে এই রেখা থেকে এই রেখাটা যত দূরে আছে প্রতিছবিটা ঠিক তত দূরে অবস্থান করবে, ঠিক না? বলো, এটা যদি আমাদের হচ্ছে যে বিম্ব হয়, মানে যেটা এই হয়, তাহলে এটা হবে আমাদের প্রতিছবি। তার মানে এই রেখা থেকে এই রেখাটা যত দূরে আছে প্রতিছবিটা এই রেখা থেকে তত দূরে থাকবে। অর্থাৎ তাহলে আমরা দেখবো কি এখান থেকে এটার লম্ব দূরত্ব যতটুকু হবে, এখান থেকে এই প্রতিছবি লম্ব দূরত্ব ততটুকুই হবে। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার। ওকে। তাহলে আমরা এখন কি করব? গত ক্লাসের মতোই আমরা করব কি, যে এখান থেকে এই যে এখানে বিন্দু আছে একটা, এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব টানবো। এই রেখাতে এই বিন্দু থেকে এই রেখার উপর লম্ব টানবো। গত ক্লাসে আমি দেখাইছিলাম যে একটা বিন্দু হতে যদি একটা রেখার উপর লম্ব টানতে হয়, লম্ব টানার কিন্তু প্রসেসটা তোমাদেরকে আমি বলছিলাম কিভাবে বের করতে হয়। যে একটা বিন্দু হতে এই বিন্দুটা মনে করে নিলাম, খুব সূক্ষ্মভাবে আমি নিতেছি। এই বিন্দু হতে যদি আমি এই রেখাটার উপর লম্ব টানি, এই রেখাটার উপরে, দেখো বুঝো নাকি, এই রেখাটার উপর মনে করে লম্ব টানতেছি, তাহলে আমাদের এইভাবে লম্ব টানতে হয় না? বলো, প্রথমে যে কোনো একটা বৃত্তচাপ নিতে হয়, যে কোনো মাপের বৃত্তচাপ নেওয়ার পরে তারপর আমরা এখানে একটা পয়েন্ট পাই, এটা তোমরা জানো, এই পয়েন্টটা পাই। তো এই পয়েন্টটা থেকে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হয়। খেয়াল করে দেখো, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকতে হয়। কেমন হলো এটা? এখান থেকে একটা বৃত্তচাপ আঁকতে হয়, আর এই পয়েন্টটাতে তোমাকে দেখতে পারতেছো? জি স্যার। আর এখান থেকে একটা বৃত্তচাপ আঁকতে হয়, মনে আছে? এই যে আঁকছিলাম যে একটা বিন্দু হতে, তুমি ক্লাস 6-7 শিখে আসছো এটা, যে একটা বিন্দু হতে একটা রেখার উপরে যে লম্ব টানতে হয়, তাহলে আমাদেরকে এই বিন্দু থেকে এভাবে একটা বৃত্তচাপ নিতে হয়। সে একই চাপ ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ আঁকা নিতে হয়। এরপরে আমাদের করতে হয় কি, স্কেল দিয়ে কি করতে হয়, এই যে এই বিন্দু আর এই বিন্দুটা যুক্ত করতে হয়। এই বিন্দু আর এই বিন্দুটা আরো যদি জুম করি আমি, দেখো আরো যদি জুম করতে চাই, দেখো তাহলে আমরা করব কি, এখন কি করব, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করব। এই বিন্দু আমরা যুক্ত করব। দেখো আমরা এখন যুক্ত করতেছি,
খুব সূক্ষ্মভাবে নিবা, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? এই যে যদি আমরা এই যে এই রেখাটা আমি যুক্ত করলাম, গত ক্লাসে কিন্তু আমি দেখাইছি, এইভাবে যুক্ত করে দিলাম। যুক্ত করে দেওয়ার পরে আমি তোমাকে কি বললাম, যে প্রতিছবি এখানে যে যেটা দেখালাম, যে এই রেখা সাপেক্ষে যদি এর প্রতিছবি নির্ণয় করতে চাই, তার মানে কি বলতে বোঝাচ্ছে, যে এই বিন্দু হতে এই রেখা হতে এই রেখাটা যে লম্ব দূরত্ব হবে, এই রেখা হতে প্রতিছবি লম্ব দূরত্ব তাই হবে। তাহলে এখন খেয়াল করে দেখো, আমরা যেটা করব সেটা তো আমি লম্ব রেখা টেনে নিলাম। এখন যেটা করব, যেটা এই বিন্দু হতে আমরা করব কি, এই দূরত্বটুকু মেপে নেব। এভাবে দূরত্বটুকু মেপে নিলাম। দেখো খেয়াল করো, এখান থেকে আমরা করব কি, এইভাবে দূরত্বটুকু আমি মেপে নিলাম। এই দূরত্বটা হবে কি আমার এখান থেকে এই যে এখানে। কথা কি বুঝতে পারছো বিষয়টা? অর্থাৎ এই বিন্দুটা একটু চিহ্নিত করে নিলাম। তাহলে ওই বিন্দু যদি আমি গণনা করি কত হয় বিন্দুটা, দেখো এখানে ওই বিন্দুটা যদি আমি গণনা করি, 1 2 3 4 5 6 6 7 7 1 5 10 15 16, একদম এক্স্যাক্টলি 7 হচ্ছে না, 7-এর কাছাকাছি। তোমরা একটু গুণে দেখো ভালো করে, এটা যদি গুণে দেখো তোমরা দেখতে পারো যদি, তাহলে দেখো 7 কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে না, আর 16 কিন্তু ঠিক মতো হয়ে যাচ্ছে। এই যে এই পর্যন্ত 15, এটা 16। তাহলে আমি এই পয়েন্টটা কিন্তু আমি লিখতে পারি যে 7/5 আর হচ্ছে কত, 16/5। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এক্স্যাক্টলি কিন্তু 7 হচ্ছে না, এক্স্যাক্টলি কিন্তু 7 হচ্ছে না, তারপরও আমি ওটাকে 7 করে নিলাম। কেন করে নিলাম সেটা বলতেছি তোমাকে। এটা আবার যেহেতু তোমাকে গত ক্লাসে আমি একটা প্রসেস শিখাইছিলাম, যদি কোনো কারণে মনে করো যে আসলে এক্স্যাক্টলি 7, মানে যে গুণে যেটা পাচ্ছো ক্যালকুলেশন করে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, যে ওই পয়েন্টটা কিন্তু ক্যালকুলেশন করে দেখানো যায়। তো অনেক সময় দেখা যাচ্ছে যে গ্রাফটা যদি একটু ভুল আঁকাও, সেক্ষেত্রে মানটা কিন্তু ভুল আসবে। এখানে 7 হলো না, তারপর 7 আমি লিখে দিলাম, কারণ আমি বইটি, হ্যাঁ খেয়াল করে দেখো, এবার রেকর্ড হচ্ছে। দেখো আমি এখান থেকে কিন্তু প্রথমে এই বিন্দু থেকে, মানে এই রেখা যেহেতু আমি প্রতিছবি নির্ণয় করব, যার কারণে এই বিন্দু থেকে আমি এই রেখার উপর একটা লম্ব দূরত্ব বের করে নিলাম এইভাবে। তেমনি ভাবে আমরা করব কি, এই বিন্দুটা হতে, এই যে এই বিন্দু দেখতেছো, এই বিন্দুটা হতে এই রেখার উপর আবার লম্ব দূরত্ব আমরা বের করে নিব। তাহলে আমি যদি খাতাটা একটু উল্টাই নিয়ে, সমস্যা আছে? এইভাবে যদি দেখি করি, কেন করতেছি, কারণটা হচ্ছে এই বিন্দু হতে, এই যে এই বিন্দু হতে এই রেখাটার উপর আবার আমি লম্ব দূরত্ব বের করব। কথা কি বুঝতে পারতেছো? জি স্যার। তাহলে এই বিন্দুটা হতে আমরা করব কি, এখন আবার আমি একটা লম্ব আঁকবো। যদি আমি এখান থেকে লম্ব আঁকতে চাই, দেখো আমি এত সূক্ষ্মভাবে আঁকতেছি, তারপর কিন্তু এক্স্যাক্টলি মানটা কিন্তু মিলতেছে না। সেজন্য ক্যালকুলেশন করে মানটা বের করে নিতে হবে। এই যে এইটা আঁকলাম, তাহলে এখান থেকে আমি করব কি, এখানে একটা বিন্দু পাইলাম, এখান থেকে একটা, এবং এখান থেকে একটা, এই যে নিলাম। কথা বুঝেছো? নিয়ে নেওয়ার পরে এখন তাহলে কি করব, এই বিন্দু আর এই বিন্দু যুক্ত করব। এই যে এই বিন্দু আর এই বিন্দু আমি যুক্ত করতেছি। যদি এই বিন্দু যুক্ত করি, এই যে এইটা পেয়ে গেছি। যদি একটু আবার একটু হয়ে গেল, একটু পাশ দিয়ে চলে গেছে, যদিও একটু একটু পাশ দিয়ে চলে গেছে। তো এই যদিও একটু পাশ দিয়ে চলে যাওয়ার কারণে কিন্তু আমাদের সমস্যা হবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় মিলবে না। তো আমি খেয়াল করে দেখো, তাহলে আমাদের কি করব, এখান থেকে যা দূরত্ব পাবো, দেখো খেয়াল করো, এখান থেকে আমার যা দূরত্বটা পাবো, এখানের দূরত্ব, এখান থেকে সেই দূরত্ব আমি এখানে নিব, বলো তাই নেবো না? কি বুঝতেছো? এখান থেকে আমি যে এখানকার, বলো, এখানকার যে দূরত্ব পাচ্ছি আমি, এখান থেকে সেই দূরত্ব তো নেবো নাকি, বলো? তাহলে এই পয়েন্টটা পাচ্ছি, তাই এই পয়েন্টটা গুণে দেখি কত হয়। এই পয়েন্টটা যদি গুণে দেখি আমি, সোজা করে দিলাম, তাহলে ওই পয়েন্টটা আমি দেখতেছি কত হয়, 1 2 3 4 5 6, 1 2, মানে 6/5 আর 2/5 হওয়ার কথাই পয়েন্টটা, ঠিক না? বলো, 6/5 আর 2/5। তাহলে ওই পয়েন্টটা পাবো আমি 6/5 আর আছে
2/5 এই পয়েন্টে কিন্তু এক্স্যাক্টলি মিলে গেছে, বাট ওই পয়েন্টটা কিন্তু মিললো না। এই পয়েন্টটা গুনে গুনে দেখো পাইছি কিন্তু 1 2 3 4 5 6, এই যে 1 এবং 2, এই যে 2, তার মানে আমি দেখতেছি এই পয়েন্টটা পাচ্ছি, দেখো খেয়াল করে 6/5, 6/5 পেলাম, আর মাইনাস হচ্ছে 2/5 পেলাম। কথা কি বুঝতে পারলা কি পারলা না বলো? এই পয়েন্টটা কিন্তু এক্স্যাক্টলি গুণ আমি ক্যালকুলেশন করে পাইলাম, এক্স্যাক্টলি 6/5 আর 2/5 আমি গুনে গুনে পাইলাম। কিন্তু এখানে খেয়াল করে দেখো এই পয়েন্টটা কিন্তু আমি পেয়েছিলাম না, এই পয়েন্টটা কিন্তু 7 হয় না, তারপর 7 আমি লিখে দিয়েছি। তো এই জন্য তোমাদেরকে একটা প্রসেস আমি শেখাবো কেন কিভাবে এটা বের করতে হয়, এটা অলরেডি শেখাইছি, আবার আমি দেখাবো। এখন খেয়াল করে দেখো, এই যে দুইটা পয়েন্ট পেলাম না, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টটা কি বলতে পারবে একজন? এই পয়েন্টটার সাপেক্ষে এই পয়েন্টটা কি পয়েন্ট বলতে পারবে না কেউ? আমি এই পয়েন্টটার জন্য এই এই রেখার সাপেক্ষে এখানে একটা পয়েন্ট পেয়েছি না, এই পয়েন্টটা কোন পয়েন্ট? প্রতিছবি। এটা হচ্ছে এই পয়েন্টটার প্রতিছবি। আবার অনেক সুন্দর কথা বলছো, তারপর এই পয়েন্টটার প্রতিছবি হচ্ছে এই পয়েন্টটা। আবার দেখো এখানে একটা পয়েন্ট পেয়েছি, এই পয়েন্টটার জন্য এখানে একটা পয়েন্ট পেলাম, তার মানে এই পয়েন্টটা হচ্ছে এই পয়েন্টটার প্রতিছবি। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাদের দেখো দুইটা পয়েন্ট পেয়ে গেছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট। এখন এদেরকে যে যোগ করে দিই, সেই রেখাটাই হবে আসলে এই রেখাটার প্রতিছবি। বুঝতে পারছো বিষয়টা? আমি দেখো দুইটা পয়েন্ট অলরেডি পেয়ে গেছি, দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এখন আমি যদি এই দুইটা পয়েন্ট যুক্ত করে দিই, অর্থাৎ আমি যদি এভাবে যুক্ত করে দিই, সেটাই হবে আমার এখানকার ওই রেখাটার প্রতিছবি। যদি আমি এভাবে যুক্ত করে দিই, দেখো আমি যদি এভাবে যুক্ত করি, দেখো দেখতে পারছো কিনা, অবশ্য অনেক লাইন লিখছি তো জন্য ঘিজিমিজি লাগতেছে। এই যে দেখো, এই যে এই রেখাটা, আমি যে এখন রেখাটা টানলাম, মনোযোগ দিও, আমি যে এখন এই রেখাটা টানলাম, অর্থাৎ এই রেখাটা, এই 3 নম্বর ইকুয়েশনটা, এটাই হবে কি এই 2 নম্বর ইকুয়েশনের হচ্ছে প্রতিছবি। আমি যদি আবার জুমটা একটু কমাই দিই, তাহলে আরো বিষয় ক্লিয়ার হবা। জুমটা আমি কমাই দিচ্ছি। দেখো এই পর্যন্ত কি বুঝতে পারছো? দেখো আমি যে এখন এই রেখাটা টানলাম, দেখো 3 নম্বর ইকুয়েশনটা, এই 3 নম্বর রেখাটাই হবে কি তোমার এই 2 নম্বর রেখাটার প্রতিছবি। তোমরা কি বুঝতে পারতেছো? স্যার বুঝতে পারছি। তোমাদের কাছে যাদেরকে বই আছে বইটা একটু খুলে দেখো, আমি যেটা বললাম 108 পেজে, উচ্চতর গণিতের ইসু আহমেদের বইটা যেটা, তার 108 পেজে এই প্রশ্নটা প্রবলেমটা আছে। তো ওখানে তো এরকম করে এত কিছু করে দিনি, এই যে এভাবে যে লম্ব টম্ব টানলাম, বইতে এত কিছু করবে না, তোমাকে এই কাজগুলো কিন্তু করতে হবে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আমি যে এই রেখাটা পাইলাম, 3 নম্বরে যে রেখাটা, যদিও এটা মানে পেন্সিল দিয়ে আঁকছি এজন্য হয়তো বা স্পষ্ট দেখা যাচ্ছে না, কলম দেখতে গেলে আমি আর মিলাতে পারতাম না, কলম দেখাতে গেলে এইসব পয়েন্ট একটা মিলতো না। যদিও এই পয়েন্টটা মিলছে, এই পয়েন্টটা মিলিনি, তো কলম দেখতে গেলে একটা পয়েন্টও মিলতো না। এই জন্য আমি পেন্সিল দিয়ে তোমাদের কাছে একটা সতর্ক করে দিচ্ছি, এই পেন্সিল কিন্তু খুবই শার্প করবা, অনেক সুন্দর করে যেন, তাহলে কিন্তু পয়েন্টগুলো সব মিলবে, তাছাড়া কিন্তু পয়েন্ট মিলবে না। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু যে 3 নম্বর ইকুয়েশনটা পাইলাম, সেই 3 নম্বর ইকুয়েশনটাই আসলে 2 নম্বর ইকুয়েশনটার আছে প্রতিচ্ছবি। এখানে কি কোনো তোমার প্রশ্ন আছে তোমাদের বুঝতে? নো স্যার। হ্যাঁ, তো এখানে তো দেখো আমি গ্রাফে আমি ইকুয়েশনটা তৈরি করছি, গ্রাফে। এখন এই ইকুয়েশনটা আসলে কেমন হবে, ইকুয়েশনটা কেমন হবে, এটা তো গ্রাফে আমি আঁকাইছি। তো এখন খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা কেমন হবে ফলাফল যখন আমরা লিখবো, বা যখন হচ্ছে যে আমরা এটা করতেছি, দেখো সে আমরা পাইছি একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট পেয়েছি না বলো? তো এই দুইটা পয়েন্ট দিয়ে কি আমরা সরলরেখা সমীকরণ তৈরি করতে পারবো? জানা আছে তোমাদের? গ্রাফে তো আমি দেখলাম যে এটা আছে তার প্রতিছবি হবে। এখন আমি যেমন, তাহলে আমি ক্যালকুলেশন করে কিভাবে দেখাবো, যেমন এখানে একটা ইকুয়েশন দেয়া আছে, এরকম ইকুয়েশন কিভাবে তৈরি করব? তোমাদের কি জানা আছে যে দুটো পয়েন্ট দেওয়া থাকলে কিভাবে আমরা ইকুয়েশন তৈরি করি? স্যার x minus x1 by x1 minus x2 হ্যাঁ, equal ভেরি গুড। y minus x. হ্যাঁ, ভেরি গুড। আমি তোমাদেরকে একটা দেখাই, সেটা হচ্ছে যে যদি, তাহলে পয়েন্টগুলো আমি একটু লিখে নিই। দেখো আমি যদি এটাকে এ পয়েন্ট বলি, এটাকে এ পয়েন্ট ধরলাম,
আর আমি যেটা এখন পেলাম সেটা হচ্ছে বি পয়েন্ট ধরলাম। তো পয়েন্টগুলো আমি একটু লিখে নিচ্ছি, সেটা এখানে যে এ 7/5, 16/5 একটা পয়েন্ট, আর বি যেটা পেলাম সেটা 6/5, -2/5। কথা কি বুঝতে পারছো বিষয়টা? এই পয়েন্টগুলো কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন তোমাদের আমি সবার সুবিধার্থে একটা সূত্র লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে এমন ছিল, যদি এখানে x1 আর y1 একটা পয়েন্ট থাকে, আর যদি এখানে তোমার x2 আর y2 দুটো একটা পয়েন্ট থাকে, তাহলে এখন যদি এদের ভিতরে মানে সংযোগ রেখা টানি, এই সরলরেখার সমীকরণটা বের করতে বলে, তাহলে আমাদের সূত্রটা ছিল এরকম: x - x1 বাই x2 - x1 ইকুয়াল টু y - y1 বাই y2 - y1। তোমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি তুমি কখনো এখানে x1 - x2 করো, তাহলে সেই সিকোয়েন্স মেনটেন করে এখানেও y1 - y2 করতে হবে। যেহেতু আমি x2 আগে দিয়েছি, x1 টা পরে দিয়েছি, সেক্ষেত্রে এখানেও আমি y2 আগে দিয়েছি, y1 টা পরে দিয়েছি। কথা কি বুঝতে পারছো? তাহলে দুইটা পয়েন্ট যদি এভাবে আমাদের দেয়া থাকে, সেই দুইটা পয়েন্টের সংযোগ রেখা যে সরলরেখার সমীকরণটা, সেটা আসলে আমাদের এটা। কথা কি বুঝতে পারছো? কি জি স্যার। বুঝতে পারছো? তাহলে আমাদের যে প্রতিচ্ছবি সমীকরণটা, আমাদের যে প্রতিচ্ছবি বের করতে বলছিল, তাহলে প্রতিচ্ছবি সমীকরণটা কেমন হবে? দেখো পয়েন্ট কিন্তু দুটো পেয়েছি, সুতরাং প্রতিচ্ছবির সমীকরণ, প্রতিচ্ছবির সমীকরণ, তাহলে প্রতিচ্ছবির সমীকরণটা হবে হচ্ছে x - x1, x1টা কোনটা বলো? এটা না 7/5, এই যে 7/5 লিখলাম, বাই x2 - x1, x2 এটা, তাহলে 6/5 - 7/5 ইকুয়াল টু y - y1 মানে 16/5 বাই y2 - y1 মানে -2/5 -16/5। দেখো বুঝেছো কিনা, এ পর্যন্ত ক্লিয়ার বুঝেছো কিনা? প্রতিচ্ছবি সমীকরণটা আসলে এরকম হবে। এখনো মানে শেষ করিনি, মানে জাস্ট লিখছি এখনো। বুঝতে পারছো? জি জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এখন করব কি, লসাগু করলে 5 উপরে লসাগু হয়, তাহলে 5x - 7, আর নিচে 5 লসাগু করলে 6 - 7 হয়। এটা এটা হচ্ছে, এটা হয় 5y - 16/5 বাই -2 -16 বাই আছে 5। দেখো বুঝেছো কিনা এই পর্যন্ত? 5 5 কেটে যায়, কেটে গেলে থাকে কি 5x - 7 বাই এখানে -1, এখানে আছে 5y - 16 বাই হচ্ছে কত, 18 হয়। দেখো বুঝেছো কিনা? এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন আমি যদি এখন 18 যদি হলো, তো এখন এই মাইনাস মাইনাস কেটে দাও, কেটে দাও, মাইনাস মাইনাস কেটে দিলে তাহলে থাকে কত, 5x - 7/1, আর এখানে আছে 5y - 16/18। এখন তুমি জানো যে আর গুণ করো, আর গুণ করলে 5 18 90 হয়, তাই 90x - 7 18 কত হয় বলতে পারবো একজন? 7 10 70, 27টা 56, 70 আর 50, তার মানে 126। দেখো 126 না এটা, নাকি? তাই তো হওয়ার কথা। জি স্যার। 126, 126 এইটা ক্যালকুলেশন করলে 7 তো, আর এখানে হচ্ছে 5y মাইনাস হচ্ছে কত, 16। দেখো এই পর্যন্ত বুঝেছো কি না? জি স্যার। তাহলে এখন যদি তুমি এই পাশ সবগুলো এক পাশে নিয়ে আসো, 90x - 5y - 126 প্লাস 16 ইকুয়াল টু 0, তাহলে এটা ক্যালকুলেশন করলে সময় তো নাই দেখতেছি। আবার জয়েন করবো তোমরা সবাই, হ্যাঁ আবার জয়েন করতে করবা। 90x মাইনাস, তাহলে আমি দেখো অনেকে অবশ্য অ্যাড হচ্ছে। ওকে, দেখো আমি তাহলে কি করলাম, তাহলে ক্যালকুলেশন করলে এটা হবে কত, 110। এখন তুমি যদি এটাকে যদি 5 দিয়ে ভাগ করে দাও, 5 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ করলে এটা হবে কত, 5 18 90 মানে 18x - y, আর এটা হবে তোমার হচ্ছে 22 ইকুয়াল টু 0। দেখো তো বুঝতে পারছো কিনা? এটাই আমাদের প্রতিচ্ছবি। আমাদের যে ইকুয়েশনটা দেওয়া ছিল তার প্রতিচ্ছবি বের করতে বলছিল, এইটাই হচ্ছে তার প্রতিচ্ছবি। কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত? কোনো কি সমস্যা হবে? নো স্যার, বুঝেছি। হ্যাঁ, এইটা আমাদের প্রতিচ্ছবি। তোমাদের সমস্যা যে হবে সেটা আমি দেখাবো, সমস্যাটা কোন জায়গায় হবে সেটা আমি জানি। সেটা হচ্ছে তোমরা যেটা করবে, তোমাদের কাছে সবার কাছে কি এই বইটা আছে? মানে আমি তাহলে ছবিটা পাঠাবো না, এটা তোমরা লিখবে এই বইটা থেকে। তোমাদের কাছে এই এসি আহমেদের বইটা নাই?
জি স্যার। যদি এসি আহমেদের বইটা থাকে এই প্র্যাকটিক্যালটা তোমরা এই বইটা থেকে লিখবা। কথা কি বুঝতে পারছো? আঁকানোটা আমি এখানে যেভাবে আঁকাছে এইভাবে আঁকানো যাবে না, আমি যেভাবে আঁকাই দিলাম ঠিক সেভাবে আঁকাবা, সেভাবে আঁকাবা, জাস্ট এই কথাগুলো এখান থেকে সব পর্যন্ত লিখবা। তা তোমাদের কাজ হচ্ছে যে তুমি এই প্র্যাকটিক্যালটা এসি আহমেদের এই বইটা থেকে তোমরা লিখবা, মনে থাকবে তো? জি স্যার। হ্যাঁ, সবাই কি বুঝতে পারছো তো নাকি? ওকে, এখন কথা হচ্ছে যে আমি যে তোমাদেরকে যেটা বলতেছিলাম যে তোমার বলতে চেয়েছিলাম যে তাহলে আমাদের এটা যেটা পাইলাম এটা আমাদের প্রতিচ্ছবি, ঠিক আছে? তা আমার মনে হয় তোমাদের ওইগুলো বের করতে কোনো প্রবলেম হবে না যদি তুমি এই দুইটা পয়েন্ট ঠিকভাবে বের করতে পারো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। কথা কি বুঝতে পারছো? তোমরা একটু কথা বলবা, হ্যাঁ, কারণ এখানে ইম্পর্টেন্ট কথা আছে, এখানে মিলতে চায় না। একটু তুমি যদি মানে মাঝে মধ্যে দেখা যাচ্ছে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা মিলে গেছে, আমি তোমাদেরকে জুম করে দেখালাম যে এখানে পয়েন্টটা কিন্তু সামান্য মিলেনি। এখন তুমি যদি ভুল মান মিলেনি মানে তুমি ভুল মান যদি এখানে কাউন্ট করো তাহলে কিন্তু এই যে ইকুয়েশনটা দেখতেছো তোমার কিন্তু ইকুয়েশনটা মিলবে না। খুব সতর্ক থাকবা, ইকুয়েশনটা কিন্তু মিলবে না। তোমার পরীক্ষার খাতে তো এই প্রশ্নটা দিবে না, অন্য যে কোনো একটা প্রশ্ন দিতে পারে, তখন কিন্তু তোমাকে সেটা অ্যান্সার করতে হবে। আর তখন অ্যান্সার করলে এই পয়েন্টটা যদি তুমি ভুল লিখো, এখানে এখানে যে ভুল পয়েন্ট লিখো তাহলে কিন্তু এই যে ইকুয়েশনটা পাবা এটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ ওই পয়েন্ট দিয়েই কিন্তু আমি ইকুয়েশন তৈরি করছি, ওই পয়েন্ট দিয়ে কিন্তু আমি ইকুয়েশনটা তৈরি করছি, তার মানে এই ইকুয়েশনটা কিন্তু ভুল হবে, আর এই ইকুয়েশনটা ভুল মানে তোমার প্র্যাকটিক্যাল ভুল হয়ে যাবে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে তোমাদেরকে আমি একটা কথা শিখাইছিলাম যে আসলে আমরা এক্সট্রা ভাবে আমাদের প্র্যাকটিক্যাল তো শেষ, আমাদের এইভাবে এইভাবে করবা, ইনশাল্লাহ শেষ হয়ে গেল। এন্ড কথা হচ্ছে যে পরীক্ষার খাতায় এই পয়েন্টটা বের করার ক্ষেত্রে গত ক্লাসে আমি কিন্তু একটা সিস্টেম শিখাইছিলাম যে আমরা ক্যালকুলেশন করে এই পয়েন্টটা কিন্তু বের করতে পারি, ক্যালকুলেশন করে। আমি তোমাদেরকে একটু ওই পয়েন্টটা আবার আমি দেখাবো কিভাবে এই পয়েন্টটা আমরা বের করব ক্যালকুলেশন করে। সেটা কিন্তু প্র্যাকটিক্যাল খাতা লেখা যাবে না, ওইটা রাফ হবে। কথা কি মনে থাকবে? ওইটা রাফ হবে, রাফ করে দেখবো যে আসলে ওই পয়েন্টটা আসলে কত, পয়েন্টটা বের করে গেলে আমি এখানে বসা দিব। যদিও আমি এত কিছু করব, করার পরেও আমরা একটু চেক করে নিবো যে আসলে ওই পয়েন্টটা ঠিক আছে কিনা, আমি যে গুনে গুনে বের করলাম 7/5 আর 16/5 এটা ঠিক আছে কিনা, এটা চেক করার জন্য আমাদের ওই প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে। সেটা হচ্ছে অবশ্যই রাফে হবে, গত ক্লাসেও আমি তোমাদেরকে বলছি। বিষয়টা কি বুঝতে পারছো? এখন আমি যেটা করব এই পয়েন্টটা কিভাবে বের করতে হয় সেটা তোমাকে আমি দেখাবো। এখন খেয়াল করে দেখো তো, এই যে এই রেখাটা, এই রেখাটা কোন রেখা ছিল? এই রেখাটা তোমার ছিল হচ্ছে এটা ছিল না বলো, এই যে x-2y+1 = 0, এটা ছিল না বলো? এই রেখাটা, এটা, এই যে এটা ছিল হচ্ছে x-2y+1 = 0, এই রেখাটা, এই রেখাটা ছিল আমার এখানে। তো এখন খেয়াল করে দেখো যে এই পয়েন্টটা যদি বের করতে চাই, আমার যেটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে আমাদের করতে হবে কি এই রেখার উপরে, এই রেখার উপরে একটা লম্ব রেখা যেটা আঁকছি তার সমীকরণটা বের করতে হবে। আমি যে লম্ব রেখাটা আঁকছি এই রেখাটার উপরে, তো এই যে এই রেখাটার উপরে এই রেখাটা যে আঁকলাম তার সমীকরণটা আমাদের বের করতে হবে। তো তোমরা এটা জানো যে যদি একটা রেখা দেয়া থাকে তার উপর লম্ব রেখার সমীকরণ বের করা সোজা। কিভাবে সোজা? কারণটা হচ্ছে এখানে করতে হয় কি এর সহগটা এঁকে দিতে হয় আর এর সহগটা এঁকে দিতে হয়, মাঝখানে মাইনাস থাকলে প্লাস করতে হয়, গত ক্লাসে আমি তোমাদেরকে আমি বলছি। তো যদি এই রেখাটার উপরে মানে এই রেখাটার উপরে যদি আমি লম্ব রেখার সমীকরণটা বের করতে চাই, লম্ব রেখার সমীকরণটা যদি বের করতে চাই, সেক্ষেত্রেও তার আগে একটা বলে নি, এখানে একটা পয়েন্ট ছিল, এই পয়েন্টটা ছিল কিন্তু 3,0, এই পয়েন্টটা কিন্তু 3,0, আর এই পয়েন্টটা অবশ্যই লেখা হয়নি আমার। আর এই পয়েন্টটা ছিল কিন্তু 0,2, এটা কি খেয়াল করতে পারছো? এই পয়েন্টটা আমার লেখা হয়নি, এই পয়েন্টটা হবে 3,0 আর এই পয়েন্টটা হবে 0,2। তো এখন এই পয়েন্টটা তুমি বের করতে যদি চাও তাহলে প্রথমে করতে হবে কি এই রেখাটার উপরে, যেহেতু এই রেখাটার লম্ব রেখাটা আনছি আমি, এই লম্ব রেখার সমীকরণটা বের করতে হবে, লম্ব রেখার সমীকরণটা বের করতে হবে।
এখন লম্ব রেখার সমীকরণটা বের করার ক্ষেত্রে তোমাদেরকে প্রসেস তো আমি শিখাইছি যে যদি এই রেখাটা যেটা দেওয়া আছে এক্স মাইনাস 2y প্লাস 1 ইকুয়াল টু 0, তো এই রেখাটা যে লম্ব রেখা সমীকরণ বের করতে চাই, নিয়মটা হচ্ছে যে y এর যে সহগটা একে দিবে আর এর সহগটা একে দিবে। তোমাদেরকে আমি আবার বলে রাখি, আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেছে, এখন জাস্ট ওই পয়েন্টটা চেক করার জন্য যে প্রসেসটা অ্যাপ্লাই করতে হবে সেটা তোমাকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন এই রেখাটার উপর লম্ব রেখার সমীকরণ যদি বের করতে চাই, এর সহগটা মানে y সহগটা একে দিবে, এর সহগটা একে দিবে, অর্থাৎ 2x আর মাইনাস থাকলে হবে কত প্লাস, প্লাস কে ইকুয়াল টু 0 এভাবে লিখতে হয়। জানো কি এটা যে একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ বের করার নিয়ম? এই তোমরা জানো না এটা? জি স্যার জানি। ওকে, এখন খেয়াল করে দেখো এই রেখাটা যেটা বের করতে, সেই রেখাটা এটা না বলো? এই যে এই রেখাটা না, এই যে লম্ব রেখাটা না, এই যেটা বলতেছি যে এটা না, এটা। জি স্যার। এখন এইটা দেখো কোন বিন্দুগামী? 30 বিন্দুগামী। দেখো এই 30 বিন্দুগামী, 30 বিন্দুগামী যদি হয় তাহলে 30 বিন্দুগামী হলে 30 বসাই দাও এখানে, 3 ইন্টু 0, সরি 30 বিন্দুগামী, সরি 2 ইন্টু 3 প্লাস 0 প্লাস কে ইকুয়াল টু 0। দেখো তো বুঝো নাকি এটা? তাহলে কে ইকুয়াল টু আমি লিখতে পারি কি -6। কে এর মানটা এখন এখানে বসিয়ে দাও, বসিয়ে দিলে কি হয় 2x প্লাস y মাইনাস 6 ইকুয়াল টু 0। দেখো এই একটা ইকুয়েশন আমি পাইলাম, এই একটা ইকুয়েশন পাইলাম এখন, মানে লম্ব রেখার ইকুয়েশন। অর্থাৎ কোনটা? এই যে এই ইকুয়েশনটা, এই যে লম্ব রেখাটা আনছিলাম সেই লম্ব রেখার ইকুয়েশনটা আমি বের করে নিলাম। আর আগে দিয়ে আসলে আমার ইকুয়েশনটা, দুইটা যদি সলভ করি, দেখো দুইটা যদি সলভ করি তাহলে একটা মান পাবো। তো আমরা এখানে এই সলভ করার প্রসেসটা ক্যালকুলেটরের মাধ্যমে করব। যদি সময় অল্প বেশি থাকবে না, ক্যালকুলেটরের মাধ্যমে করব। সেটা কিভাবে করব? এই যে মোড আছে, মোডে যাব, মোডে যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশন 1 চাপবো, চাপার পর দেখো আননোন আছে, আননোনের ক্ষেত্রে 2 চাপবো, কারণ এখানে ভ্যারিয়েবল আছে কয়টা? 2টা। অনেকেই জানো এই বিষয়টা, তো আমি সেজন্য 2 চাপবো। চাপার পরে এখন মান বসাতে চাচ্ছে যে a1 কত, এই যে a1 মানে x এর সহগ 2 বসালাম, তারপর হচ্ছে 1 বসালাম, তারপর বসাবো 6, মানে এই -6 আছে না, ওই পাশে গেলে হবে কত +6, ওইটা বসাবো। তারপর x এর সহগ 1, এই যে বসাচ্ছি, -2, তারপর ওই পাশে গেলে -1। তোমরা কি এই বিষয়টা জানো এটা কিভাবে বের করতে হয়? তো আমি x এর একটা মান পেলাম, সমাধান 11/5, আর আরেকটা মান পাচ্ছি 8/5। কথা কি বুঝতে পারছো? আমি এখান থেকে সমাধান করি, তুমি যদি অপনয়ন, প্রতিস্থাপন, বর্জগমন যে কোনো ভাবে সমাধান করো, সেক্ষেত্রে সমাধানের মানটা পাবা, x এর মানটা 11/5 আর y এর মানটা পাবা তুমি হচ্ছে 8/5। কথা কি বুঝতে পারছো বিষয়টা? তোমরা কি এই যে ক্যালকুলেটর যে ব্যবহার করলাম, এই ক্যালকুলেটর ব্যবহারটা কি পারো? কিভাবে বের করলাম? নো স্যার, স্যার দেখো, পারি না। ঠিক আছে আমি তোমাদেরকে শেখাচ্ছি, খেয়াল করো। প্রথমে যাদের এই ক্যালকুলেটর আছে তারা প্রথমে এই মোডে যাবা। মনে করো আমি সব ক্লিয়ার করে দিলাম, প্রথমে ক্লিয়ার করে দিলাম। স্যার মোডে ক্যালকুলেটর উপরে উঠাবেন? ক্যালকুলেটর দেখা যায় না, দেখো এই নো পর্যন্ত, স্যার। দেখো এবার দেখো, স্যার এবার দেখতে পারো না? জি স্যার। ওকে, এই মোডে যাবা, মোডে গেলাম, মোডে যে 3 বার চাপবা, এভাবে চেপে দেখবা যে ইকুয়েশন লেখা আছে, ইকুয়েশনে দেখো ইকুয়েশনে 1 চাপবা, এই যে 1, এই যে 1 চাপলাম, এই যে 1 চাপার পরে আমি দেখতেছি এখানে লেখা আছে আননোন, এই যে আননোন লেখা। আননোন মানে বলতে বোঝাচ্ছে যে এখানে যে ভ্যারিয়েবল গুলো আছে এক্স এবং ওয়াই কয়টা, মানে 2টা ভ্যারিয়েবল না? তো যে 2টা ভ্যারিয়েবল হয় তাহলে আমাদের এখানে 2 চাপতে হবে। 3টা ভ্যারিয়েবল থাকলে 3টা চাপতে হতো, যেহেতু 2টা ভ্যারিয়েবল মানে এক্স আর ওয়াই আছে শুধু, সেজন্য আমরা করবো কি এখানে 2 চাপবো। যখন আমি 2 চাপবো এরকম করে, দেখো খেয়াল করে এই 2 চাপে দিলাম, তখন দেখো খেয়াল করে a1 এর মান চাচ্ছে, a1 এর মান চাইতেছে। a1 এর মান বলতে বোঝা যায় যে আমাদের প্রথম যে ইকুয়েশনটা আছে, এই প্রথম ইকুয়েশনের এক্স আছে তার চলকের মানে তার সহগ কত, তো বলো তো যে এর সহগ 2 না, মানে এক্স এর সহগ 2, সেজন্য আমরা করবো জি কি স্যার। এখানে 2 চাপবো, এই যে 2, এই যে এখান থেকে 2 চাপে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিলাম।
এবার দেখো যে মানটা চাচ্ছে b1 এর মান, b1 এর মান মানে বলতে বোঝাচ্ছে যে y এর সহগ, y এর সহগ কত এখানে 1 না, তখন আমরা করবো কি এখান থেকে 1 চাপবো, 1 চাপবো, চেপে এখানে সমান চাপবো আবার। এবার চাইতেছি দেখো c1, c1টা বলতে বোঝাচ্ছে যে এর হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে তার মান। তো কনস্ট্যান্ট ভ্যালুটাকে আমরা টেকনিক করে এই 6টা এই পাশে আছে আমরা সমানের ওই পারে নিয়ে যাব। তা মনে মনে যদি ওই পারে নিয়ে যাই আমি, তাহলে বলো তো এর মানটা কত হবে, +6 হবে না? জি তখন আমরা স্যার। করবো কি, এখান থেকে +6 বসাবো, দেখো এখান থেকে +6 বসাবো, বসে ইকুয়াল চিহ্ন দিব, দিয়ে দিলাম। এরপর আছে দেখো a2 এর মান, a1 এর কাজ শেষ, মানে এই ইকুয়েশনটার কাজ শেষ। এখন যখন a2 এর মান বসাবো, a2 হচ্ছে x এর সহগ কত, x এর সহগ দেখার 1, তখন আমরা করবো কি 1 বসাবো, এই যে 1 বসালাম, দিয়ে এই যে ইকুয়াল চাপলাম। আবার ভাবে দেখতেছি যে b2 আসছে, b2 বলতে বোঝাচ্ছি যে y এর সহগ কত, y এর সহগ -2, এই যে -2, তোমরা কি বুঝতে পারতেছো না আমি খালি বক বক করে যাচ্ছি? এই যে -2 জি স্যার। দিয়ে এই যে ইকুয়াল চাপ। জি স্যার, বুঝতে পারছি। এরপর আছে c2 1, সরি c2 1 হবে না, ওই পাশে গেলে -1 হবে। কথা কি বুঝতে পারছো? এই 1টাকে সবসময় আমরা ওই পাশে নিয়ে যাব, সমানের ওই পাশে, তাহলে -1 হবে। যাদের অন্য ক্যালকুলেটর তাদের খুব সুবিধা, বাট আমাদের ক্যালকুলেটর একটু সমস্যা হবে। এই যে ইকুয়াল চাপলাম, চাপার পর দেখো অ্যান্সার আসতেছে একটা x = 2.2, x = 2.2। তুমি যদি এটাকে শিফট চাপার পরে ABC চাপো, তখন দেখবা 11/5 আসে, দেখছো? স্যার শিফটের পরে কি করব? ABC, এই যে ABC চাপ আছে না, ABC লেখা আছে না, এখানে চাপবা, শিফট চাপার পরে এখানে চাপবা, বুঝতে পারছো বিষয়টা? তখন তোমার এই জি স্যার। 11/5 আসবে। এরপরে y এর একটা মান পাবো, দেখো y এর মান বলতেছে 1.6, y এর একটা মান পাচ্ছি 1.6, এই দেখো y এর মানটা 1.6, সেটা শিফট চাপার পর যদি ABC চাপো, তখন দেখবা যে 8/5 চলে আসছে, তো সেই 8/5। এখন বলো তো দেখি, এই যে দুইটা মান আমি বের করলাম, এই দুইটা মান কোথায় বসবে, এখানে কোথায়? এই যে 11/5 আর 8/5 যে বের করলাম, সে মানটা কোনটা আসলে, সেটাই এখানে না, এটা না? কেন এটা হলো বলতে পারবা কেউ? স্যার, হ্যাঁ বলো। স্যার এক্স এর মান বের করার পরে ওয়াই এর মান বের করার জন্য কোন সুইচটা আমরা ক্লিক করব? সমান সমান, এই সমান চাপতে হবে, সমান, এই সমান চাপতে হবে, এক্স এর মানটা বের করার পরে যখন ওয়াই এর মানটা বের করবে তখন হচ্ছে সমান চাপবা। বুঝতে পারছো বিষয়টা? জি তোমরা স্যার। এ পর্যন্ত ক্লিয়ার হয়েছো? এখন আমি যে পয়েন্টটা পাইলাম, এই যে 11/5 আর 8/5, সেই পয়েন্টটা আমি বলতেছি এটা হবে, কেন হবে বলতে পারবা কেউ? তোমরা কি জানো না বিষয়গুলো? কারণটা হচ্ছে আমি যে দুইটা ইকুয়েশন সলভ করলাম, এই যে একটা ইকুয়েশন একটা সলভ করছি, এই সলভ করার অর্থ কি? অর্থ হচ্ছে যে এই দুইটা ইকুয়েশনের ছেদবিন্দু বের করা। এই দুইটা ইকুয়েশন সলভ করার অর্থ হচ্ছে এই দুইটা ইকুয়েশনের ছেদবিন্দু বের করা। তো এই দুইটা ইকুয়েশন, একটা আছে এটা ছিল আর একটা ছিল এইটা, তার ছেদবিন্দু কিন্তু এটাই। তার মানে এই পয়েন্টটা আমার হবে কত, 11/, একটা কত পেলাম 11/5, আর আছে 7/5। কথা বুঝতে পারো কিনা দেখো। এখন খেয়াল করে দেখো, এই পয়েন্ট আমার জানা আছে, এই পয়েন্টটা এখন বের করলাম, তাহলে কি আমরা এই পয়েন্টটা বের করতে পারবো না? এই পয়েন্টটা তো আগে থেকে বের করে নিছি, বাট আমি যদি এখন ক্যালকুলেশন করে বের করতে চাই, তাহলে তো আমি এই পয়েন্টটা বের করতে পারবো না বলো? কিভাবে বের করতে পারবো? কারণটা আমি জানি যে এই যে এতটুকু যে দৈর্ঘ্যটা নিয়েছি, এই দৈর্ঘ্যটার মাঝখানের পয়েন্ট হচ্ছে আসলে এটা, কারণ এখান থেকে যা দূরত্ব আছে এখানকার দূরত্ব তাই। তার মানে আমাদের এই পয়েন্টটা যদি বের করতে চাই, তাহলে আমি বুঝতে পারতেছি এই পয়েন্টটা হবে কি, এই দুইটা পয়েন্টের মাঝখানের বিন্দু। তাহলে আমি খেয়াল করে দেখো, এই পয়েন্টটা মনে করো আলফা বিটা, ধরে নিলাম এই পয়েন্টটা আলফা বিটা, এই পয়েন্ট আমার জানা, এই পয়েন্ট আমার জানা, তাহলে এই পয়েন্ট আমরা কিভাবে বের করবো? গত ক্লাসে আমি দেখাইলাম। তো দেখো, তাহলে আমি ওই পয়েন্টটার নাম দিলাম আলফা আর বিটা, এই পয়েন্টটার নাম দিলাম আলফা আর বিটা, আলফা আর বিটা দিলাম। এই পয়েন্টটা জানি আমি 3,0, এই যে 3,0। এখন যেহেতু এই পয়েন্টটা দুইটা পয়েন্টের মাঝখানের বিন্দু, তো দেখো তো এভাবে লেখা যায় কিনা, আলফা প্লাস 3/2 ইকুয়াল টু 11/5, এটা কি লেখা যায় এভাবে? এটা কি বুঝতে পারতেছো?
এই পয়েন্টটা আর এই পয়েন্টটার মাঝখানে বিন্দু হচ্ছে এই পয়েন্টটা। তাহলে কি আলফা প্লাস 3/2 ইকুয়াল টু 11/5, আবার বিটা প্লাস 0/2 ইকুয়াল টু 8/5। দেখো বুঝতে পারছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি, আলফা প্লাস 3 ইকুয়াল টু 22/5, হ্যাঁ, আর এখান থেকে বিটা ইকুয়াল টু 16/5। তো এখন তুমি যদি এটাকে আরো সমাধান করো, আলফা ইকুয়াল টু 22/5 মাইনাস হচ্ছে 3, আর বিটা ইকুয়াল টু 16/5। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 5 রসও করলে 3 5 15, 22 থেকে 8/5। দেখো বুঝো নাকি? তাই সুতরাং আমি আলফার মানটা পাইলাম 8/5, আর বিটার মানটা পাইলাম দেখো 16/5। গত ক্লাসে আমি দেখে আসি, আর তারপরও আজকে আমি তোমাকে দেখালাম। দেখো এই পয়েন্টটা কিন্তু আমরা পেয়ে গেলাম, 8/5 আর 16/5। না, ভুল হলো, 7/5 এর কথা। 3 5 15 না, 15 আর তোমার 7 তো 22 হয়, এটা 7/5 আর 16/5। দেখো এই পয়েন্টটা কিন্তু আমি সেটা লিখছিলাম যে 7/5 আর 16/5। বুঝেছো কথা? যে শেষ পর্যন্ত জি তোমাদেরকে স্যার। কথা শেষ পর্যন্ত কথাটা হচ্ছে, তোমরা তো এগুলো ক্যালকুলেশন করবাই, এভাবে সব ক্যালকুলেশন করবাই। করার পরে তোমার যদি মনে হয় যে ভুল আসতে পারে এই মানটা, তো গুনে গুনে দেখতেছো যে ভুল আসতে পারে, সম্ভাবনা আছে, তাহলে করবে কি, চেক করার জন্য আগে এই মানটা বসাবা না, না বসিয়ে আগে তুমি করবে কি, রাপে ওই পয়েন্টটা কত হবে সেটা বের করে নিবা। সবচেয়ে ভালো বুদ্ধি, যে ওই রাপে কত মান হবে সেই মানটা তুমি চেক করে নিলা, মানে ক্যালকুলেশন করে নিলা। ক্যালকুলেশন করে নিয়ে তুমি এখানে সেই মানটা বসাই দিবা। কথা কি বুঝতে পারছো? জি স্যার। তোমাদের কি এখানে কোনো প্রশ্ন আছে? এই যে আমি যে পয়েন্টটা বের করলাম কিভাবে, সেই পয়েন্টটা বের করার প্রসেস, আবার আমি যে এখানে যে এটা আঁকাইছি, এখানে কোনো প্রবলেম আছে কিনা? নো স্যার। তাহলে কারোর প্রবলেম নেই না? তো ঠিক আছে, তাহলে যদি প্রবলেম না থাকে তোমরা তাহলে লিভ নিতে পারো। আর তোমাদেরকে আমি শেষবারের মতো বলতেছি, এই প্র্যাকটিক্যালটা আমি ছবি পাঠাই দেবো না, কারণ তোমাদের কাছে সবার কাছে বইটা থাকার কথা। তুমি এই এসিও আহমেদের স্যার এই কত পেজ? 108 পেজ, এটা 108 পেজ। আমি 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 আবার দেখাই, এটা এসিও আহমেদ বইয়ের 108 পেজের সমস্যা নম্বর 4। তুমি এই সমস্যা নম্বর 4 লেখা লাগবে দরকার নাই, মানে ওখানে যেটা আছে সিকোয়েন্স অনুসরণ করে, অর্থাৎ এইটা লিখবা, মানে হুবহু এটা লিখবা। ঠিক আছে? আর আঁকানোর ক্ষেত্রে আমি যেভাবে আঁকাই দিলাম, এই যে যেভাবে আমি আঁকাই দিয়েছি, এই যেভাবে ঠিক সেভাবে আঁকাতে হবে তোমাদের, সেভাবে ঠিক আঁকাতে হবে। ঠিক আছে? সেভাবে আঁকাবা। আর আর এই লেখাটা ঠিক এভাবে লিখবা এখানে। কথা কি বুঝতে পারছো? কোনো প্রশ্ন আছে? নো স্যার। হ্যাঁ, আর আমি ছবিটা পাঠাবো না তাহলে। ঠিক আছে? তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, তোমরা লিভ নিতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।